একটা থ্রিলার সিনেমা থেকে আমরা আসলে কি আশা করি? একটা সুন্দর গল্প আশা করি, সেখানে ক্যারেক্টার আশা করি এমন যে সেই ক্যারেক্টারগুলো শেষে এসে এমন কিছু করবে যেটা একটা টুইস্ট দেবে, বা আমরা কিছু ড্রামা হয়তো আশা করি। কিন্তু একটা থ্রিলার সিনেমা যদি এমন হয় যে এই সিনেমাটা শেষে এসে আপনাকে টুইস্ট দেওয়ার পাশাপাশি ভাবাবেও এবং আপনার সামনে রহস্যগুলো খোলাসা করবে খুব ধীরে ধীরে, খুব স্লো বার্ন থ্রিলারের মতো, তাহলে বিষয়টা কেমন হয়? সেটা করলে যেটা হয়, সেই সিনেমাটির নাম হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ডম, যেটা আমার মতে এবছরে যে কয়টা থ্রিলার সিনেমা মালায়ালাম ইন্ডাস্ট্রি প্রডিউস করেছে তাদের মধ্যে সবচেয়ে ভালো। এবং ভালো বলার কারণটা হচ্ছে এই সিনেমাটার শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু চমক ছিল, যে চমকগুলো নিয়ে আমি একটু পরেই কথাবার্তা বলবো। এবং তার আগে প্রথমে একটা বিষয় বলতে হয় যে যারা এবছরের মালায়ালাম সিনেমাগুলোকে ফলো করেছেন, সেটা আত্মাম হতে পারে, সেটা মানজুমেল বয়েজ হতে পারে, বা সেটা কিষ্কিন্ধা কাণ্ডমি হতে পারে, যে এবছর একের পর এক ভালো ভালো মালায়ালাম সিনেমা এসেছে। অনেকগুলো সিনেমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট সেই সিনেমাগুলো এতটা ভালো সেটা বলার বাইরে। আরেকটা সিনেমার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আবেশাম। সো যারা এই সিনেমাগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে রেঞ্জের কথা বলি, ন্যারেশনের কথা বলি, বা জনরার কথা বলি, প্রত্যেকটা সিনেমা কতটা ইউনিক ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিনেমাগুলো কিন্তু ব্যবসা সফল সিনেমাও। সো এই ধারাবাহিকতায় কিষ্কিন্ধা কাণ্ডম দেখলাম, এবং সত্যি কথা বলতে যে আমি এরকম থ্রিলার তো মলিউড তো বাদে দিলাম, আমি আসলে অন্য ইন্ডাস্ট্রিতেও দেখেছি খুব কম। কেন দেখেছি সেটার প্রসঙ্গে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে ন্যারেশন স্টাইলের কথা। সাধারণত কোনো সিনেমার ক্ষেত্রে আমরা দুই রকম ন্যারেশন স্টাইল দেখি। একটা হচ্ছে ডিরেক্টর আমাদেরকে প্রথমেই গল্পের সাথে হুক করে ফেলে, সে আমাদেরকে গল্পের যে ন্যারেশন চলে সেটার সাথে সাথে আমরাও বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে, আমরা একটা বাইরের ন্যারেটিভে থাকি যেখান থেকে আমরা সবকিছু দেখতে পারি। এটা হচ্ছে একটা সিনারিও। আর একটা হচ্ছে যেখানে ডিরেক্টর তার মতো করে গল্পটা বলে যান এবং সেখানে আমাদেরকেই ওই গল্পের সাথে যুক্ত হতে হয় থ্রু দ্য স্টোরি লাইন, থ্রু এভরিথিং। সো কিষ্কিন্ধা কাণ্ডম হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি সিনেমা, যেখানে ঘটনাগুলো আস্তে আস্তে তার শাখা প্রশাখা মেলবে এবং সেই শাখা প্রশাখাগুলো আমাদেরকে দেখে দেখে বুঝতে হবে। এবং এখানে এজন্য হচ্ছে আপনাকে লিনিয়ার নন লিনিয়ার স্টাইলে এগোনো সিনেমাটার সাথে ধীরে ধীরে এগোতে হবে। আপনি যদি একটু ফোকাসটা নড়িয়ে দেন তাহলে হয়তো সিনেমাটা দেখার মজা আপনার একটু কমে যাবে। এবার আসে সিনেমার গল্পটা কি। সিনেমার গল্পটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ইলেকশনের টাইম চলছে, যেই সময় এসে সাধারণত যেটা হয় যে পুলিশ স্টেশনে সব মানুষের তাদের আর্মসগুলোকে জমা দিতে হয়। সবাই তার আর্মসগুলো জমা দিয়েছে, কিন্তু একজন মানুষ সে তার আর্ম জমা দিতে পারেনি। না জমা দেওয়ার কারণ হিসাবে সে বলছে যে সে তার স্মৃতি ভুলে গিয়েছে এবং সে তার পিস্তলটা কোথায় রেখেছে সে জানে না, এবং সে দাবি করছে যে তার পিস্তলটা হারিয়ে গিয়েছে। এই মানুষের নাম হচ্ছে অপু পিল্লাই। এবং মনে রাখতে হবে যে এই সিনেমার অন্যতম প্রোটাগনিস্ট হচ্ছেন তিনি। তার একটি ছেলে আছে, ছেলের প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছে। প্রথম পক্ষের স্ত্রীর ঘরের যে সন্তানটি আছে সেই সন্তানটি 6 বছর বয়সে নিখোঁজ হয়েছে। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে তার এই ছেলেটি রিসেন্টলি বিয়ে করেছে, অর্থাৎ তার ছেলের এখন বউ আছে, দ্বিতীয় বউ, অর্থাৎ তার পুত্রবধূ হিসেবে আছে নতুন একটি মেয়ে। এবার আমরা গল্পটাতে আস্তে আস্তে ঢুকবো, যেখানে আমরা দেখতে পাবো যে অপু পিল্লাই মানুষটা একটু রহস্যজনক কেন? কারণ সে এক্স আর্মি অফিসার ছিল, খুবই রক্তটা একটা মানুষ, এবং তার একটা সমস্যা হচ্ছে সে সবকিছু ভুলে যায়। এবার সে কি ভুলে যায় এবং আসলে সে কি ভুলে যায় না, এটা একটা রহস্য। কারণ সে অনেক কিছু দাবি করে সে ভুলে যায়, কিন্তু ঘটনা পরম্পরায় দেখা যায় যে সে আসলে বিষয়গুলো ভুলছে না, সে ইচ্ছা করে সেগুলোকে প্রিটেন্ড করে। এবার এই তার প্রিটেনশাস মেন্টালিটির সাথে তার নাতি নিখোঁজ হয়ে যাওয়ার সম্পর্কটা আসলে কি, বা এটার সাথে পিস্তলের সম্পর্কটাও বা কি, বা এই অপু পিল্লাই তার পরিবার নিয়ে যেই জায়গাটাতে বাস করে সেখানে একটা বন আছে, যে বনে অনেক বানর আছে, সেই বানরদেরও বা এই গল্পের সাথে সম্পর্ক কি, বা কেন এই সিনেমাকে কিষ্কিন্ধা কাণ্ডম বলা হচ্ছে, এই পুরোটা আপনি কিন্তু সিনেমাটা দেখলে জানতে পারবেন। এবার প্রথমে যেটা বললাম যে ন্যারেশন স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, যেখানে আসলে ধরে বেঁধে কিছু বোঝানোর নাই, আপনি আসলে একজন দর্শক হিসাবে মগজ খাটিয়ে সব বিষয়গুলোকে বের করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কয়েকটা মেটাফোর আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমত অপু পিল্লাইয়ের যে ঘরটা আমরা দেখবো, সেই ঘরে আসলে কারো ঢোকার অধিকার নেই, এই ঘরে অপু পিল্লাই একাই থাকেন এবং তার প্রত্যেকটা জিনিস খুব সাজানো গোছানো থাকে। সে কবে কোথায় কার সাথে দেখা করছে, কি করছে, তার ফাইলের ফোল্ডারিং সবকিছু খুব মাপা ঝোঁকা ভাবে থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে। অর্থাৎ তার ঘরটাকে আমরা একটা ব্রেইনের মতো করে দেখতে পারি, যেখানে আসলে শুধুমাত্র তাই ঢোকার অধিকার আছে এবং সে তার ব্রেইনের বিভিন্ন খুপড়িতে তার মেমোরিগুলোকে কিভাবে সাজিয়ে রাখবে বা তথ্যগুলোকে কিভাবে সাজিয়ে রাখবে সেটা তারই অধিকার। সো মেটাফরিক্যালি কিন্তু এই বিষয়টা আসে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে যে যখন তার পুত্রবধূ, নতুন পুত্রবধূ, সে যখন তার শ্বশুরের ঘরে ঢুকতে যায় তখন সে নানা রকম বাধা পায়। অর্থাৎ এই যে নতুন মেয়েটা, সে কিন্তু তার শ্বশুরের সন্দেহজনক আচরণ থেকে কিন্তু সে রহস্যের জট খোলার চেষ্টা করে। অর্থাৎ গোয়েন্দারা যেটা করে, খুনির বা অপরাধীর বা যারা সাসপেক্ট তাদের যে মগজের মধ্যে ঢুকে রহস্যটা বের করার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা মেটাফরিক্যালি এই গল্পে দেখতে পাই। এবং আরেকটা বিষয় এখানে খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে আসলে অনেকগুলো মিসিং লিঙ্ক আছে। যেমন অপু পিল্লাইয়ের পার্সপেক্টিভ থেকে যদি বলি, সে তার নাতি নিখোঁজ হয়ে যাওয়াটার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে।
এদিকে সে নিজেই অনেক কিছু ভুলে বসে আছে, বা এখানে যে ইনভেস্টিগেশন সেখানে কিছু মিসিং লিঙ্ক আছে, বা এখানে যে ঘটনা সেই ঘটনাগুলোর মধ্যে কিছু মিসিং পাজল আছে। এই যে অনেকগুলো মিসিং মিলে শেষে যে একটা গল্প তৈরি হওয়া এবং জট খুলে ফেলা, সেই জিনিসটা এখানে খুব দারুণ লেগেছে। অপু পিল্লাই চরিত্রে অভিনয় করে বিজয় রাঘবন এবং তার ছেলে অজয়ন চরিত্রে অভিনয় করে আসিফ আলী, বা তার স্ত্রী হিসাবে যে অভিনয় করেছে অপর্ণা, তাদের সবার অভিনয় এত সুন্দর সেটা বলার বাইরে। এবং বলিউডের অভিনেতা অভিনয় নিয়ে তো আসলে বলার কিছু থাকে না, তারা সবসময় দুর্দান্ত অভিনয় করে যান, সেটা আমরা এখানেও পেয়েছি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে পুরো গল্পের সাথে নেচারের যে একটা সম্পর্ক আছে, এবং সেখানে সেই পুরোনো গাছপালা, বানর, বা আমরা কেরালার যে লোকেশনগুলো দেখি, গ্রিনারি দেখি, সেইগুলোর কানেকশনটা তো সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, দেখতে খুব ভালো লাগে। এবং এখানে এই রিভলভারের থ্রুতে গল্পটা যেভাবে সামনের দিকে নিয়ে আসা হয়, সেখানে আমরা কিন্তু আকিরা কুরোসাওয়ার সিনেমারও কিন্তু খানিকটা ট্রিটমেন্ট পাই। অর্থাৎ একটা মানুষের কাছ থেকে যদি একটা পিস্তল হারিয়ে যায় এবং সেই পিস্তলটা পাওয়ার পর যদি আরেকজন অপরাধী একটা ক্রাইম করে, তাহলে ক্রাইমের জন্য দায়ী কে হবে? যার পিস্তলটা ছিল সে, নাকি যে পিস্তলটা কুড়িয়ে পেয়েছে সে? এরকম যে মোরাল ডিলেমার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এই সিনেমায় বারবারই পাবো। এবং এই সিনেমা শেষটা আমি বলবো, আমি এবছরে যে কয়টা মলিউড সিনেমা দেখেছি সেই সিনেমাগুলোর মধ্যে এই এন্ডিংটা আমার কাছে অনেকটা অন্যরকম লেগেছে এবং বেশ ট্রাজিক লেগেছে। এবং শেষটা অন্যরকম হলেও হয়তো পারতো, কিন্তু শেষটা যা হয়েছে সেটা আসলে টু সাম এক্সটেন্ট নেওয়া একটু টাফ। বাট এই শেষটার জন্যই কিন্তু পুরো গল্পটা খুব সুন্দর লাগে, এবং শেষে যেভাবে পুরো জটটা খোলে সেটা দেখতেও বেশ ভালো লাগে। এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে গল্পটা শুরুটা থেকে কিন্তু আপনার, আগেই বলেছি যে আপনার গল্প সুতোগুলোকে ধরতে একটু সময় লাগবে, বাট অবশ্যই হাল ছাড়বেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ স্লো বার্ন গল্পগুলো এত ভালো হয়, এবং মলিউডি সিনেমাগুলো দেখবেন বিল্ড আপ করতে সময় নেয়, কারণ শেষে যে ধাক্কাটা দেবে সেই ধাক্কার জন্য প্রথমে একটা বিল্ড আপ হওয়াটা খুব জরুরি। সো এই বিল্ড আপটা যদি আপনি একটু মানিয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন শেষটা এসে আপনি খুব চমৎকার একটা গল্পের মুখোমুখি হবেন। এবং শেষে এসে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মলিউড যেরকম সিনেমাগুলো বানিয়ে যাচ্ছে একের পর এক, এবং সেখানে ক্লাস এবং পারফরমেন্স যেভাবে তারা ধরে রাখছে, সেটা নিয়ে আসলে মুগ্ধ হওয়া আর কোনো কিছুই বলার নেই। আপনি যদি থ্রিলার সিনেমার ভক্ত হন, আপনি যদি ট্রাজিক সিনেমার ভক্ত হন, আপনি যদি ড্রামা সিনেমার ভক্ত হন, আপনি যদি ফ্যামিলি ড্রামার ভক্ত হন, তাহলে এই সিনেমাটা আপনার অবশ্যই দেখতে হবে, এবং এই সিনেমাটা আপনাকে নানাভাবে ভাবাবে। তো এই ছিল আজকে রিভিউ, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।